প্রিয় এইচএসসি 25 ব্যাচ, দেখতে দেখতে তোমাদের পরীক্ষা চলে এলো, হাতে সময় নেই একদমই। এই মুহূর্তে তোমাদের হতে হবে আরো অনেক বেশি পরিশ্রমী এবং ইফেক্টিভ। গত 1.5 বছরেরও বেশি তোমরা যা পড়েছ, এখন সেগুলো শেষবারের মতো ঝালাই করে নেওয়ার সময়। তবে এই এত বড় সিলেবাসের সবটুকুই কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না। তোমাদের জন্য যতটুকু গুরুত্বপূর্ণ সেটা ধরিয়ে দেওয়ার জন্য এবং তোমাদের কনফিডেন্স গ্রো করতে এবং রেজাল্ট ভালো করতে সহযোগিতা করতে প্রেপটিক থেকে আমরা আজ নিয়ে আসলাম পদার্থবিজ্ঞান প্রথম পত্র ফাইনাল সাজেশন, যেখানে তোমাদেরকে দেয়া হবে একটা পূর্ণাঙ্গ ধারণা কোথা থেকে কতটুকু গুরুত্ব সহকারে পড়তে হবে। শুরুতেই চ্যাপ্টার 1, ভৌত জগত পরিমাপ। এই চ্যাপ্টারটা সাধারণত কেউ খুলে দেখে না, তবে এখান থেকে যথেষ্ট ভালো প্রশ্ন আসে, বিশেষ করে এমসিকিউ। তবে সিকিউ কখনো আসতে দেখা যায়নি, কখ এসেছে। তো আমরা যদি স্ক্রিনে একটু লক্ষ্য করি, এখানে একক এবং মাত্রা থেকে এমসিকিউ আসার সম্ভাবনা সবচাইতে বেশি। এছাড়াও আরেকটা টপিক হচ্ছে পরিমাপের শতকরা ত্রুটি। পরিমাপের শতকরা ত্রুটি থেকে 3 ধরনের প্রশ্ন হতে পারে। তোমরা একটু নিচের দিকে গেলেই দেখতে পারবে এখানে 3টা শর্টকাট দেয়া আছে। এই 3টা শর্টকাট ব্যবহার করে কিন্তু তোমরা সহজেই পরিমাপের শতকরা ত্রুটি থেকে আসা এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। এবং এই অধ্যায়ের বেশ কিছু কখ প্রশ্ন আছে, যেটা তোমরা অধ্যায়গুলো একটু ঘাটলে অথবা তোমরা যে গাইড ফলো করেছো গত 1.5 বছর, সেখানে খুব আলাদা করে খুব সুন্দর করে দেয়া আছে তোমাদের এই ক এবং খ এর কিছু প্রশ্ন। এগুলো যদি তোমরা 1-2 বার করে দেখে যাও, তাহলেই তোমাদের জন্য চ্যাপ্টার 1 কমপ্লিট। এবার চ্যাপ্টার 2 ভেক্টর। এই চ্যাপ্টারটাই মূলত বেশিরভাগ, বলবো না, শতভাগ শিক্ষার্থী এই চ্যাপ্টারটা সবচেয়ে ভালো করে পারে এবং তাদের মধ্যে একটা কনফিডেন্স থাকে যে এই চ্যাপ্টার থেকে যাই আসবে আমি উত্তর করতে পারবো। তবে এখানে আমরা একটু ভুল করি। এই চ্যাপ্টারটা যেহেতু সবাই পারে এবং সবাই এটা টার্গেট করে, এই চ্যাপ্টারটা থেকে কিন্তু টিচাররা ট্রাই করে শিক্ষার্থীদেরকে আটকানোর জন্য। তো এই চ্যাপ্টারের অনেকগুলো টপিক আছে যেটা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে একটু যত্ন সহকারে দেখতে হবে। তো আমরা যদি দেখি, এখানে বৃষ্টি, ছাতা, নদী, নৌকা, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং মূলত এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। এর বাইরে আছে ডট গুণ, ক্রস গুণ। এখান থেকেও যথেষ্ট ভালো পরিমাণে প্রশ্ন আসে এবং এইগুলো খুবই কমন এবং খুবই ইজি টপিক। আমরা যদি এগুলা একটু ভালো করে দেখে যাই তাহলে হয়ে যাবে। এছাড়াও আছে ক্যালকুলাস এবং দিক কোসাইন। সাধারণত যখন প্রশ্ন কঠিন করে তখনই ক্যালকুলাস এবং দিক কোসাইনের থেকে প্রশ্ন করা হয়, কারণ এই ক্যালকুলাস এবং দিক কোসাইনের সূত্রগুলো একটু কঠিন এবং সাধারণত আমরা এগুলো পড়ি না। তো আমরা যদি এই দিক কোসাইন এবং ক্যালকুলাসের অংশটা একটু ভালো করে দেখে যাই, তাহলে কিন্তু এখান থেকে আসা প্রশ্নগুলো, যদি তারা প্রশ্ন কঠিন করে, তাহলে আমরা উত্তর করতে পারবো। তবে সাধারণত ফিজিক্স ফার্স্ট পেপারের প্রশ্নটা কঠিন করা হয় না, যেহেতু এর আগে মাত্র 1 দিনের বন্ধ দেয়া হয়। তো আশা করি এবারও তারা সেটা করবে না। তো যদি না করে তাহলে তো আলহামদুলিল্লাহ, আমরা বাকি যে কমন টপিকগুলো আছে সেখান থেকে আমরা উত্তর করে দিতে পারবো। কিন্তু যদি প্রশ্ন কঠিন করে, তাহলে হয়তো বা দিক কোসাইন কিংবা আপেক্ষিক বেগ বা অন্যান্য কোনো জায়গা থেকে একটা প্রশ্ন দিয়ে দিতে পারবে যেটা একটু আনকমন। তো আমরা সেগুলোও যেন একটু দেখে যাই, কোনো কিছু যেন স্কিপ করে না যাই। এরপর অধ্যায় 4, নিউটনিয়ান বলবিদ্যা। এই অধ্যায়টা একটু বড়, গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ অধ্যায়। এখান থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলো সাধারণত একটু ইন্টারলিঙ্কড, অর্থাৎ প্রশ্নে অর্থাৎ বা উদ্দীপকে এক ধরনের তথ্য দেয়া থাকবে এবং প্রশ্নে সম্পূর্ণ ভিন্ন কোনো একটা জিনিস জানতে চাবে। তো এক্ষেত্রে তোমাদের উদ্দীপকটা সবচেয়ে ভালো করে আগে পড়তে হবে এবং সেখানেই কিন্তু হিডেন ইনফোর মাধ্যমে তোমাদের মানগুলো দেয়া থাকবে বা ইনফরমেশনগুলো দেয়া থাকবে, যেগুলো তোমরা ব্যবহার করে তোমার প্রশ্নের উত্তরগুলো বের করতে পারবে। এবং এক্ষেত্রে তোমার দেখা যেতে পারে বেশ কয়েকটা সূত্র ব্যবহার করতে হতে পারে একটা উত্তর বের করার জন্য। তবে এই অধ্যায়ের একটা রিলিফ হচ্ছে, এখান থেকে সাধারণত রাস্তার ব্যাংকিং এই টপিকটার প্রশ্ন সবচাইতে বেশি আসে এবং এই কারণে আমরা এটা সবার উপরে রেখেছি। এছাড়া এখান থেকে আসে জড়তার ভ্রামক, কৌণিক ভরবেগ, কৌণিক গতিশক্তি এবং দ্বন্দ্ব ও টর্কের প্রশ্ন। তো এই টপিকগুলা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এবং আমরা যদি এখান থেকে যেই সূত্রগুলো বের হয়েছে এগুলো একটু বারবার দেখে যাই, তাহলেই আমরা পরীক্ষার হলে সেগুলো উত্তর করতে পারবো। এবং অবশ্যই আমি বারবার একটা কথা বলছি, নিউটনিয়ান বলবিদ্যার অধ্যায় থেকে আসা প্রশ্নগুলোর উদ্দীপকটা আমাদের ভালো করে পড়তে হবে, কারণ এই উদ্দীপকের ভিতরেই আমাদের হিডেন ইনফরমেশনগুলো দেয়া থাকে, যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ শিক্ষার্থী ওই হিডেন ইনফরমেশনগুলো এড়িয়ে যায়, যেগুলো তাদের চোখে পড়ে না। তারা তাড়াহুড়া করতে গিয়ে ওই ইনফরমেশনগুলো ব্যবহার করতে ভুলে যায় এবং প্রশ্নের মান
ভুল আসে, যার কারণে তাদের উত্তরটাও ভুল আসে অবশ্যই। এছাড়া এখানে একটু কম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভরবেগ। সাধারণত ভরবেগ খুবই কমন একটা টপিক এবং আমরা ক্লাস 9-10-এ সেটা পড়ে আসছি। তো প্রশ্ন সহজ করলে মূলত ভরবেগ থেকে প্রশ্ন আসে। এর বাইরে লিফট এবং অন্যান্য যে টপিকগুলো আছে এগুলো সাধারণত এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। অধ্যায় 5, কাজ, শক্তি, ক্ষমতা। এই অধ্যায়টা টপিক কম কিন্তু পুরোটাই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে মেইন 3টা টপিক, অর্থাৎ নামেই আমাদের যে 3টা টপিক বলা আছে, কাজ, শক্তি এবং ক্ষমতা, এখান থেকেই মূলত প্রশ্ন আসে এবং এই 3টেই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো এখান থেকে আসলে বাদ দেওয়ার মতো কিছু আমাদের নেই। তবে এখানে কয়েকটা জিনিসের উপর একটু বাড়তি গুরুত্ব দিতে হবে। সেটা হচ্ছে আনত তল বা ইনক্লাইন্ড সারফেস রিলেটেড ম্যাথ, যেখানে আমাদের একটা আনত তলে গাড়ি উঠছে কিংবা উপর থেকে বস্তু ফেলা হচ্ছে, এই ধরনের প্রশ্ন আসে। এবং এখানে একটু ত্রিকোণমিতিরও ব্যাপার স্যাপার আছে, কস থিটা, সাইন থিটা বা ট্যান থিটাও মাঝে মাঝে ব্যবহার করতে হতে পারে। তো ওই সূত্রগুলো আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখি তাহলে আমরা দেখতে পারবো এই ধরনের অনেক প্রশ্ন এসেছে ইনক্লাইন্ড সারফেস বা আনত তলের। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কুয়া। ক্ষমতা রিলেটেড প্রশ্নে কুয়া সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টপিক। এই কুয়ার ম্যাথে আমরা প্রচুর পরিমাণে ভুল করি, কুয়ার ম্যাথটা সবচাইতে বেশি আসে। সো কুয়া এবং আনততল এই দুইটা জিনিস আমরা একটু ভালো করে দেখতে হবে। এবং এর বাইরে বাকি পুরো অধ্যায়টা, অর্থাৎ যে মেইন 3টা টপিক আছে, 3টা টপিকে গুরুত্বপূর্ণ। এখান থেকে আসলে বাদ দেওয়ার মতো কিছু নেই, বরং একটু বেশি গুরুত্ব দেওয়ার মতো জিনিস হচ্ছে আনততল এবং কুয়া। অধ্যায় 6, মহাকর্ষ ও অভিকর্ষ। এই অধ্যায়টা যথেষ্ট কমপ্লিকেটেড প্রশ্ন করার জন্য খুবই পরিচিত একটা অধ্যায়। এখান থেকে খুব পেঁচানো প্রশ্ন করা যায় খুব সহজেই। তো এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ 3টা টপিক সেটা হচ্ছে মুক্তিবেগ, অভিকর্ষজ ত্বরণ এবং উপগ্রহের গতি। এই 3টাই মূলত পরীক্ষায় সবচাইতে বেশি আসে, যেখানে সাধারণত পৃথিবী এবং অন্য একটা গ্রহ অথবা 2টা গ্রহের মুক্তিবেগ, তারপরে জি এর মান, যেটাকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ, এগুলো নিয়ে আলাপ আলোচনা করা হয়। উদ্দীপকে দেয়া থাকে, আমরা সেখান থেকে বের করতে হয়। এছাড়া উপগ্রহ বা স্যাটেলাইট যেটাকে আমরা বলি, সেখান থেকেও প্রশ্ন আসে স্যাটেলাইটের গতি। এখানেও এই রিলেটেড বেশ কিছু সূত্র আছে, আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি এই সূত্রগুলো থেকে ম্যাথ কিন্তু করা যায়। এছাড়া এখান থেকে একটু কম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে প্রাবল্য ও বিভব এবং মহাকর্ষ বলের যে সাধারণ সূত্র, সেই ম্যাথগুলো। তো প্রাবল্য এবং বিভব কিন্তু আমরা অনেকে মনে করে জড়তার ভ্রামকের মতো অনেকগুলো সূত্র আমরা কিভাবে মনে রাখবো। তবে এখানে একটা আমাদের রিলিফ হচ্ছে প্রাবল্য বিভব থেকে বেশি প্রশ্ন আসে না, আর যদি আসেও তাহলে হয়তোবা নিরেট গোলক অথবা সম্পূর্ণ ফাঁপা গোলকের ভিতরে এবং বাইরে এই 2টার থেকেই প্রশ্ন আসে। আমরা যদি সেই সূত্রগুলো একটু মাথায় রাখতে পারি তাহলে আমরা প্রশ্ন উত্তর দিতে পারবো। অধ্যায় 7, পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্মর এখানে আমাদের কিন্তু সম্পূর্ণ অধ্যায়টা নেই, আমাদের এই অধ্যায়টা অর্ধেক আছে, অর্থাৎ পয়জনের অনুপাত পর্যন্ত এই অধ্যায়টা আমাদের সিলেবাসে আছে। তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইয়াং গুণাঙ্ক এবং প্রযুক্ত বল, পয়জনের অনুপাত এবং কৃতকাজ। তো কৃতকাজের হচ্ছে মূলত 2 ধরনের সূত্র, একটা হচ্ছে কৃতকাজ আর একটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি বা কৃতকাজ। তো এই কৃতকাজ রিলেটেড 2টা সূত্রই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অ্যাডমিশনেও তোমরা অনেক প্রশ্ন পাবে এবং এইচএসসি পরীক্ষাতেও তোমাদের গ অথবা ঘতে এখান থেকে প্রশ্ন দিতে পারে। আর মোটামুটি কম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পীড়ন বিকৃতি বা অসহপীড়ন। এখান থেকে সাধারণত এমসিকিউ আসার সম্ভাবনাটা বেশি। সিকিউতে সাধারণত ইয়াং গুণাঙ্ক, বাল্ক মডুলাস বা অন্যান্য যে জিনিসগুলো, অসংনম্যতা, সংনম্যতা, এই রিলেটেড প্রশ্ন এবং কৃতকাজ রিলেটেড প্রশ্নটা সবচাইতে বেশি আসে, অথবা পয়জনের অনুপাতও আসে। অধ্যায় 8, পর্যাবৃত্ত গতি। এই অধ্যায়টা একটু স্ট্রেঞ্জ। এই অধ্যায়ের যেই 3 স্টার 3টা টপিক, সরল ছন্দিত কণার স্পন্দন, ছন্দিত কণার গতি এবং স্প্রিং, এগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা 5 স্টার দিয়ে মার্ক করে রেখেছি সেটা হচ্ছে সরল দোলক। অর্থাৎ এই অধ্যায়ের প্রতিটা প্রশ্ন ওই সরল দোলক কেন্দ্রিক এবং সরল দোলক নিয়েই এটার কাজ। পাহাড়ের উপরে, খনির নিচে সরল দোলকের গতি এবং সময়ের ক্ষেপণ বা সময় হারানো, সময় পাওয়া ইত্যাদি রিলেটেড প্রশ্ন সবচেয়ে বেশি আসে এবং এখান থেকে খনির গভীরতা, পাহাড়ের উচ্চতা, সরল দোলকের ত্রুটি ইত্যাদি রিলেটেড প্রশ্ন আসে।
তো আমাদের এখান থেকে সবচেয়ে গুরুত্ব সহকারে পড়তে হবে সরল দোলক, এবং এর বাইরে বাকি যে 3টা টপিক আমরা মার্ক করে দিয়েছি, এই 3টা টপিক আমাদেরকে একটু দেখে যেতে হবে। অধ্যায় 10 আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিশক্তি। এই অধ্যায়টা যথেষ্ট ছোট এবং সুন্দর, এবং এখান থেকে প্রশ্নের উত্তর করাটাও খুবই সহজ। সাধারণত আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড প্রশ্ন এবং শিশিরাঙ্ক রিলেটেড প্রশ্ন এখান থেকে সবচাইতে বেশি আসে। প্রশ্নগুলো একটু বড় হয়, ইনফরমেশন অনেক বেশি থাকে, তবে আমরা ভালো করে প্রশ্ন পড়লে এবং ইনফরমেশনগুলো একটু সাজিয়ে নিলে সহজে উত্তর করতে পারবো। এছাড়াও এখান থেকে বয়েল, চার্লস এবং আদর্শ গ্যাসের জন্য সমীকরণ এবং সূত্রগুলো আছে, সেগুলো রিলেটেড কিছু প্রশ্ন আসে। এই অধ্যায় থেকে এমসিকিউতে মূলত বেশি আসে বর্গমূল, গড়, বর্গবেগ রিলেটেড প্রশ্ন, বর্গমূল, গড়, বর্গবেগের তুলনা ইত্যাদি রিলেটেড প্রশ্ন এমসিকিউ বা মাঝে মাঝে গ বা খ এর জন্য আসতে পারে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য একটা বিভীষিকার নাম হচ্ছে ক খ। অঙ্ক করতে গিয়ে বা অন্যান্য জিনিস পড়তে গিয়ে সাধারণত আমাদের ক খগুলা পড়া হয়ে ওঠে না, এবং একটা সূত্রের বোঝার মাঝখানে ক খগুলো আর আমরা আসলে বের করে নিতে পারি না, যার কারণে দেখা যায় পরীক্ষার হলে আমরা সবকিছু পারলেও ক খতে আমরা আটকে যাই সবসময়। তো এই জায়গায় আমাদের একটা ছোট্ট টেকনিক যদি আমরা ফলো করি, তাহলে কখনই আমাদের আর কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা অধ্যায়ের শেষে সার সংক্ষেপ নামের একটা ছোট্ট অংশ থাকে। এই ছোট্ট অংশটাতে পুরো অধ্যায়ের যেই আনকমন টপিক এবং ক খ এর টপিক বা ইম্পর্টেন্ট টপিকগুলা কাকে বলে এবং সেটার একটা ছোট্ট বিস্তারিত ব্যাখ্যা দেয়া থাকে। আমরা যদি এই সার সংক্ষেপগুলো 2 থেকে 3 বার করে পড়ি, অথবা পরীক্ষার আগে জাস্ট একবার চোখ বুলিয়ে যাই, তাহলে পরীক্ষার হলে প্রশ্ন দেখলেই আমাদের মাথায় সেই উত্তরটা হিট করবে। এটা কিন্তু খুব কঠিন কিছু না, যদি আমরা একটু সময় দিতে পারি। যেহেতু আমি আগেই বলেছি, আমাদের এই মুহূর্তে আরো অনেক বেশি পরিশ্রমী এবং ইফেক্টিভ হতে হবে। পূর্বে যা করে এসেছি সেটা এখন আর করলে চলবে না, সময় একদমই নেই আমাদের হাতে। তো কখতে যদি আরো অনেক বেশি পারদর্শী হতে হয়, তাহলে তোমাদের এই মুহূর্তেই অধ্যায়ের শেষের সারসংক্ষেপগুলো ভালো করে পড়ে নিতে হবে। তোমরা চাইলে সেটা হাতে লিখেও নিতে পারো, তাহলে তোমাদের আরো ভালো করে মনে থাকবে, কারণ আমরা জানি একবার লেখা 10 বার পড়ার সমান। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সবার জন্য দোয়া রইল। ধন্যবাদ।